আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাসে আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের গণিত পাঠ্য বইয়ের অধ্যায় 1-এর অনুশীলনী 1.2-এর 10 থেকে 14 নাম্বার পর্যন্ত ম্যাথগুলো। সো আজকের এই ভিডিও থেকে আমরা এই অনুশীলনীর যে বাকি অঙ্কগুলো রয়েছে সবগুলো সমাধান করবো, এবং আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমরা মূলত তোমাদের অধ্যায় 1-এর সবগুলো ম্যাথ শেষ করে আমরা অধ্যায় 1-কেই বিদায় জানাবো। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিও আলোচনা শুরু করে দিই। তবে তার আগে বলে রাখি, তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো, চাইলে তোমরা সেগুলো প্লেলিস্ট অপশন থেকে দেখে আসতে পারো। লিঙ্ক তোমরা পিন কমেন্টে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। সো চলো এবার আমরা যদি একটু সামনে আগাই। 5 নম্বর কোয়েশ্চেনটা কী বলা হয়েছে? 56,728 জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ করে দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? কি কথাটা বলা হয়েছে দেখো, বর্গাকারে সাজানো যাবে। এমন অবশ্যই আমাকে কী করতে হবে যে 56,728কে আমাদের ফার্স্টেই বর্গমূল করতে হবে। সো বর্গমূল করলাম ভাগ প্রক্রিয়ার মাধ্যমে, থাকতেছে আমাদের অবশ্যই থাকতেছে 84। সো এই 84কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু দেখো আমাদের এই যে সৈন্য সংখ্যাটা ছিল সেখান থেকে কিন্তু আমাদের ঝামেলা দূর হয়ে যায়, বা এই সৈন্যরা কিন্তু বাদ চলে গেলে আমরা বর্গাকারে তাদেরকে কিন্তু আমরা সাজাতে পারতেছি, তাই না? তার মানে কমপক্ষে 84 জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে আমরা বর্গাকারে সাজাতে পারবো। ঠিক আছে। সো এবার যদি 16 নম্বর কোয়েশ্চেনটা দিকে একটু মুভ করি। কী বলা হয়েছে? আচ্ছা, এখানে ম্যাথটা শেষ হয় নাই। আবার দেখো 238+1 বা 239, ঠিক আছে। 238 কোন থেকে আনলাম আমরা? এখান থেকে দেখো, একটু খেয়াল করো। এই যে দেখো, এখানে বর্গমূল পাচ্ছিলাম 238, মানে আমাদের 238টা সারিতে আমরা সৈন্যদেরকে সাজাতে পারতেছি। সো 238টা যদি আমরা না করি, আমরা যদি 239 বর্গমূল করে পাচ্ছিলাম কত? 57,121। কমপক্ষে সৈন্য সংখ্যা যোগ করতে হবে আমাদের। কি প্রশ্ন কিন্তু বলা হয়েছিল, দেখো প্রশ্ন কি বলা হয়েছিল? প্রশ্ন বলা হয়েছিল কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে বা সরিয়ে রাখলে। আমরা সরিয়ে রাখাটা পেলাম কত? 84 জন সরিয়ে রাখতে হবে। আর যোগ করার ক্ষেত্রে কি? যোগ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই 239-এর বর্গমূল বের করতে হবে। বর্গ সংখ্যা বের করলাম 57,121। তার মানে আমাদের সৈন্য সংখ্যা যোগ করতে হবে হচ্ছে 57,121 থেকে 56,728 বিয়োগ করলে পাচ্ছে 393 জন। তার মানে 393 জন সৈন্য যোগ দিলেও সৈন্যদলকে আমরা বর্গাকারে সাজাতে পারবো। ঠিক আছে। সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কোয়েশ্চেনটা কি বলা হয়েছে? 16 নাম্বার কোয়েশ্চেনটা, কোনো বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশে করার জন্য বর্গাকারে সাজানো হয়। কি আকারে? বর্গাকারে। তার মানে অবশ্যই তোমরা বুঝতে পারতেছো এই বর্গাকারে কথাটা থাকা মানে কি, যে সংখ্যাটা রয়েছে তোমার সোজা সংখ্যাটাকে তোমরা বর্গমূল করে দিবা, তাহলেই হচ্ছে। প্রত্যেক সারিতে শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করো। শিক্ষার্থী সংখ্যা নির্ণয় হবে কি? তোমাদের বর্গমূলটাই হবে মূলত শিক্ষার্থী সংখ্যা। এখানে 2704-এর বর্গমূলটাই হবে প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা, যেটা আমি তোমাদেরকে মাত্র বললাম। ঠিক আছে। 2704-এর বর্গমূল আমরা নির্ণয় করবো। দেখো বর্গমূল নির্ণয় করে কত পাইতেছি? প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা পাবো আমরা 52 জন। বর্গমূলটা যেটা, সেটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে 17 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে? একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ঠিক আছে। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। কি বলা হয়েছে? একটু আবার প্রশ্নটা পড়ি। মানে হচ্ছে যে যতজন সদস্য রয়েছে প্রত্যেকে ঠিক ততজন প্রত্যেকে তত 20 টাকা করে। ঠিক আছে। মানে হচ্ছে যে যতজন সদস্য ছিল তার সাথে 20 গুণ করে যত হবে তত টাকা করে প্রত্যেকে আমাদের চাঁদা দিয়েছে। ঠিক আছে। ম্যাথটা যদি একটু সমাধান করি তাহলে তোমরা বুঝতে পারবে একটু ভালো করে। মনে করি সমিতির সদস্য সংখ্যা হচ্ছে কজন। ঠিক আছে। প্রত্যেককে চাঁদা দিচ্ছে হচ্ছে 20 গুণ মানে সদস্য সংখ্যার 20 গুণ চাঁদা দিচ্ছে প্রত্যেকে, তার মানে 20 টাকা। শর্ত মতে আমাদের কী বলা হয়েছে দেখো, যে এই যে 20 সাথে আমরা যদি গুণ করি, বা এখানে এটা কিন্তু প্রত্যেকের টাকাটা, তাই না? এটা কিন্তু প্রত্যেকের টাকা। সো একজনে যে 20 টাকা, তাহলে কজন বা সবাই মিলে টাকা দিছে তত মিলে তো আমাদের মোট চাঁদাটা হয়েছিল কত? 20,480, তাই না? সো এটা যদি এইভাবে কিন্তু আমরা একটা সমীকরণ সাজাতে পারি। এরপর তোমরা সমীকরণটা যদি শান্তিভাবে তোমরা যদি সমাধান করার চেষ্টা করো, ঠিক আছে। দেখো সমাধান করলে কত আসতেছে? সমাধান করলে আমরা উত্তরটা পাচ্ছি হচ্ছে বর্গমূল কয় হচ্ছে 32। তার মানে ওই সমিতির সদস্য সংখ্যা হবে আমাদের 32 জন। ঠিক আছে। এরপর 18 নম্বর কোয়েশ্চেনটা কী বলা হয়েছে? কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। যেহেতু 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হয়, কাজে প্রতি সারিতে চারার সংখ্যা হবে 1800 - 36 বা 1700
64 বর্গমূল। সো এটা আশা করি তোমরা ধরতে পেরেছ। এখন এই যে 64 বর্গমূল মানে কি 42 পাইতেছি আমরা। সো এখানে তোমরা অবশ্যই রাফটা দেখিয়ে দিবা খাতার সাইডে, যে সব থেকে বেশি বেটার হয়। প্রত্যেক সারিতে তার মানে চারাগাছের সংখ্যা কত হবে? প্রত্যেক সারিতে চারাগাছের সংখ্যা হবে 42টি। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 5, 25 দ্বারা বিভাজ্য হবে? সো 9, 5, 25-এর লসাগুটাই কিন্তু হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, এটা আশা করি তোমরা ধরতে পেরেছ। আমরা লসাগুটা যদি নির্ণয় করি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কত পাইতেছি আমরা 225। তার মানে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হবে আমাদের 225, এবং এটা কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা, তাই না? সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার 20 নম্বর কোশ্চেনটা কী বলা হয়েছে? একটি ধান খেতে ধান কাটতে শ্রমিক নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। মানে প্রত্যেক শ্রমিক যে মজুরি পায় সেটা হচ্ছে তাদের মোট শ্রমিকের 10 গুণ সমান। ঠিক আছে, দৈনিক মোট মজুরি 6,250 টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো। এটা আগে যে আমরা 18 নম্বর কোশ্চেনটা করেছিলাম, এই যে 18 নম্বর না 17 নম্বর কোশ্চেনটা করেছিলাম, সেম একই রকম অঙ্ক। ঠিক আছে, মনে করি শ্রমিকের সংখ্যা হচ্ছে কজন, প্রত্যেক মজুরি পাবে 10 গুণ ক বা 10 কোটি টাকা। তার মানে একজনে যদি পাই 10 কোটি টাকা, তাহলে কজন বা সবাই মিলে যে টাকাটা পাচ্ছিল সেটাই তো আমরা পাচ্ছিলাম যে 6,250 টাকা, তাই না? সো এখান থেকে তোমরা ক আর ক গুণ করলে ক স্কোয়ার হইতেছে। সো 10টাকে আমরা গুণ হিসেবে রয়েছে ওই পাশে নিয়ে আসলে আমাদের ভাগ হয়ে যাবে। সো ভাগ করলে কত পাইছি? 625। এবং ক স্কোয়ার যেহেতু রয়েছে, এই স্কোয়ারটা যদি আমরা পক্ষান্তর করে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের একটা রুট ওভার বা বর্গমূল চলে আসবে। সো বর্গমূল যেহেতু চলে আসছে, তার মানে আমরা বলতে পারি 625 বর্গমূল হচ্ছে 25 স্কোয়ার। ঠিক আছে, তো স্কোয়ার আর বর্গমূলের মান আমরা কি জানি? বর্গমূল মানে হচ্ছে 2/1। ঠিক আছে, 2/1, আর উপরে যেহেতু স্কোয়ার রয়েছে তার মানে স্কোয়ার গুণ হবে। বর্গমূল মানে হচ্ছে, বর্গমূলের মান হচ্ছে 2/1-এর সূচক। ঠিক আছে, সো এখান থেকে আমরা মান পাচ্ছি হচ্ছে 25। এর মানে হচ্ছে শ্রমিকের সংখ্যা হচ্ছে 25 জন। 21 নম্বর ম্যাথটা কী বলা হয়েছে? দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে আমাদেরকে। সো মনে করি ক্রমিক সংখ্যাদের যথাক্রমে ক এবং ক প্লাস 1। ক প্লাস 1 কেন বললাম আমরা? দেখো, যেহেতু রয়েছে ক্রমিক সংখ্যা মানে হচ্ছে যে পরপর দুইটা সংখ্যা, মানে 1 হলে 2 হবে, 2 হলে 3 হবে, 3 হলে 4 হবে। তার মানে যদি একটা সংখ্যা ক হয়, তার মানে ক যোগ 1 দিলে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাটা পাচ্ছি, তাই না? সো আমাদের কী বলা হয়েছে? দুইটা সংখ্যার অন্তর, বর্গের অন্তর, মানে দুইটা সংখ্যাকে বর্গ করে দিই, তাদেরকে যদি আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করলে আমরা যেটা পাবো বা তাদের পার্থক্যটা যেটা পাবো সেটাই হচ্ছে 37। সো তার মানে কি? ক প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার ইকুয়াল হবে 37। তো এখান থেকে আমরা যদি হিসাব করি, আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে, আমরা তোমাদের সূত্রটা একটু লিখে দিই, এ প্লাস বি, ঠিক আছে, হোল স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সো এই সূত্রটা আমরা জানি একটু বীজগণিত থেকে। সো এখানে এই সূত্রটা আমরা যদি একটু বসিয়ে দিই, তাহলে দেখো কি আসতেছে, ক প্লাস 1 হোল স্কোয়ার, এটিকে আমরা কল্পনা করে নিচ্ছি এ, এবং এটাকে কল্পনা করে নিচ্ছি আমরা বি। তাহলে এই সূত্রে ফেলে আমরা এই মানটা পাচ্ছি। সো কস মাইনাস ক স্কোয়ার প্লাস ক স্কোয়ার কাজে যাবে 2ক প্লাস 1 থাকবে। সো এখান থেকে 1টাকে আমরা ওই পাশে পক্ষান্তর করলে কী হবে? প্লাস ছিল মাইনাস 1 হয়ে যাবে। সো মাইনাস 1 মানে কি? 36 বিয়োগ 1 বা 36। সো এখানে দুইটা কিন্তু গুণ হিসেবে রয়েছে, গুণটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই ভাগ হয়ে যাবে 36/2। এর মানে হচ্ছে আমরা ক মান পাচ্ছি 18। তার মানে একটা সংখ্যা হবে 18 এবং অন্য সংখ্যাটা হবে ক যোগ 1 বা 19। তার মানে 18 এবং 19টা হবে আমাদের উত্তর। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো এরপরে ম্যাথটা যদি আমরা একটু খেয়াল করি, কি বলা হয়েছে 22 নম্বর ম্যাথটা, এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, সো এই যে আগের নিয়মটার মতোই কিন্তু, তাই না, যে তাদের বর্গের অন্তর হবে একটা পূর্ণ সংখ্যা, বাট এখানে কিন্তু তাদের বর্গের অন্তরটা দেওয়া নেই, আগেরটা ক্ষেত্রে বর্গের অন্তরটা দেওয়া রয়েছিল। সো দেখো, আমরা সমাধান করে যদি মনে করি, ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যাতে যথাক্রমে ক এবং ক প্লাস 1 সংখ্যা দুটি বর্গ যথাক্রমে ক স্কোয়ার এবং ক প্লাস 1 হোল স্কোয়ার, তাদের বর্গ অন্তরটা হবে ক প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস ক স্কোয়ার, তাই না? সো এটা তো আমরা আগেই করেছি, তোমরা এটা বুঝতে পারবে আশা করি। এখন কয়ের মান যথাক্রমে 1 2 3 4 বসিয়ে যদি আমরা পাই, কয় কল 1 হলে এখানে আমরা কয়ের মানটা বসাবো, বসিয়ে পাচ্ছি 3, যা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার কয়ের মান যদি 2 বসে, তাহলে কত পাইছি 5, এটাও কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। 3 বসালেও আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 7, এটা কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার 4 যদি বসে, তাহলে কত পাইতেছি 9, 9 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, সেটা হচ্ছে 3-এর বর্গ সংখ্যা, তার মানে যা একটা পূর্ণবর্গ সংখ্যা। তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে আমাদের ক ইকুয়াল 4 এবং অপর সংখ্যাটা হবে আমাদের ক প্লাস 1।
বা 5, তার মানে আমরা বলতে পারি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যাতে যথাক্রমে 4 এবং 5। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা 23 নম্বর কোয়েশ্চেনটা দিকে একটু মুভ করি, কি বলা হয়েছে 384 এবং 2187 দুইটি সংখ্যা, প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো। 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলা হয়েছে, দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যাটি কত হবে, দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সো আমরা যদি উত্তরগুলো একটু দেখি আস্তে আস্তে তাহলে বুঝতে পারবা। প্রথম সংখ্যাটা কত 384কে যদি আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা জোড়ায় লিখি তাহলে দেখো আমরা কিন্তু এরকম একটা রূপ পাচ্ছি। তো রূপটা যেহেতু পাচ্ছি 2 এ 3টা জোড়া পাচ্ছিলাম এবং একটা 2 এবং একটা 3 কিন্তু জোড়াবিহীন ছিল, তার মানে এখানে 2 গুণ 3 বা 6 কিন্তু জোড়াবিহীন, তার মানে 384 সংখ্যাটা কিন্তু কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, 2 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে মূলত যে দ্বিতীয় সংখ্যাটি সাথে কত গুণ করলে আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। তো দ্বিতীয় সংখ্যাটি কত 2187। সো এটাকে আমরা যদি মৌলিক উৎপাদকের সাহায্যে লিখি তাহলে কত পাইতেছি 3 এ 3 এক জোড়া, 3 এ 3 এক জোড়া, 3 এ 3 এক জোড়া এবং লাস্টে কিন্তু তোমাদের একটা 3 কিন্তু জোড়াবিহীন থাকতেছে। তার মানে আমরা তার সাথে যদি আমরা 3 গুণ করে দিই বা আরেকটা 3 যদি গুণ আকারে নিয়ে আসি তাহলে তো আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি, কারণ সবগুলো তখন জোড়া হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি 2100 সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তখন পূর্ণবর্গ সংখ্যাটা হবে এইরকম 4টা 3-এর জোড়া হবে। ঠিক আছে, সো তার মানে আমরা গুণ করলে কত পাইতেছি 6561। তার মানে নির্ণয় পূর্ণবর্গ সংখ্যাটাই হচ্ছে আমাদের 6561। সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। গ নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছিল, গ নম্বর কোশ্চেনটা বলা হয়েছিল দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। সো ফার্স্টে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার চেষ্টা করলাম, দেখলাম যে 71 আমাদের অবশিষ্ট থাকতেছে। তার মানে কি সংখ্যাটি বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ কিন্তু আমাদের 71 আছে, কাজেই প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। 2187 সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে 46 যোগ 1 বা 47। তখন এখন 47-এর বর্গ কত হচ্ছে, 47 বর্গ হচ্ছে 2209। তার মানে আমরা যদি 2187 থেকে 2209 যদি বিয়োগ করি হিসাব করি তাহলে কত পাইতেছি 82 পাচ্ছি, তাই 22 পাচ্ছি। তার মানে বলতে পারি 22 যোগ করলে আমরা সংখ্যাটি পূর্ণবর্গ হবে, তাই না? দ্বিতীয় সংখ্যাটির সাথে 22 যোগ করলে আমরা এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হিসেবে আমরা পাবো। 24 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে দেখো একটু খেয়াল করো, একটি শূন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যাচ্ছে না। ঠিক আছে, সো আমাদের কোয়েশ্চেনগুলো কী বলা রয়েছে যে খেয়াল করো, 8-এর গুণনীয়কগুলো বের করো, শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে, ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। সো আমরা ফার্স্টে একটা একটা করে কোয়েশ্চেন সলভ করবো। ফার্স্টে রয়েছে ক নাম্বার কোয়েশ্চেনটা, দেখো 8 এর গুণনীয়কগুলো লিখতে বলা হয়েছিল। সো আমরা গুণনীয়কগুলো লিখলাম, দেখো 8-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4 এবং 8। ক নাম্বারটা কি বলা হচ্ছে, একটি শূন্য দলকে 6, 7, 8 সারিতে সাজানো যায়, ফলে শূন্য সংখ্যা হবে 6, 7 এবং 8 দ্বারা বিভাজ্য। এর মানে কি, এর মানে হচ্ছে যে ওই ক্ষুদ্রতম সংখ্যা হবে 6, 7, 8-এর লসাগুর সমান, তাই না? আমরা কিন্তু এগুলা অনেক করেছি অঙ্কগুলা। সো এখন দেখো আমরা যদি এখান থেকে হিসাবটা করি তাহলে কত পাইতেছি, আমরা লসাগু পাইতেছি হচ্ছে, লসাগুটা আমরা হিসাব করলাম বাট লসাগু আমরা বের করলাম না, কারণ কি একটু আমরা পরেই বুঝতে পারবো। দেখো, সো দেখো আমরা লসাগুটা যখন বের করলাম মৌলিক উৎপাদক হিসেবে, তখন আমরা চেষ্টা করবো এদেরকে জোড়ায় সাজানোর জন্য, বাট জোড়ায় সাজাতে গেলে আমরা দেখি যে 2 এ 2 এক জোড়া হয়, বাট 2, 3, 7 কিন্তু তাদেরকে আমরা জোড়ায় সাজাতে পারতেছি না। এখন 2 এবং 3 কিন্তু 2, 3, 7 কিন্তু জোড়াবিহীন রয়ে গেছে, প্রাপ্ত লসাগুটা হবে আমাদের এই যে প্রাপ্ত লসাগুটা ছিল এই যে এটা কিন্তু তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে না। অতএব প্রাপ্ত লসাগুটা হবে এই যে লসাগুটা, এই লসাগুকে যদি আমরা পূর্ণবর্গ সংখ্যা করতে হয় চাই তাহলে কিন্তু 2, 3 এবং 7 কিন্তু আরেকটা করে আনতে হবে, তাই না? তাদেরকে আমরা গুণ হিসেবে এনে সবাইকে আমরা জোড়া হিসেবে কল্পনা করে নিব, বা আমাদেরকে 3 দুগুণে 6 বা 6 7 42 দ্বারা গুণ করতে হবে। এর মানে শূন্য দলকে 42 দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর গ নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে, ক হতে প্রাপ্ত লসাগু হচ্ছে 168। আমরা এখান থেকে পেয়েছিলাম 168। তার মানে ওই শূন্য দলে কমপক্ষে 168 জন সৈন্য রয়েছে।
এবার যদি এটাকে আমরা বর্গমূল করি তাহলে আমরা অবশিষ্ট কত পাচ্ছি, আমরা ভাগশেষ পাচ্ছি হচ্ছে 24। 24 যদি আমরা ভাগশেষ পাচ্ছি সেহেতু আমরা বলতে পারি যে 168 এর বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ রয়েছে 24, সেহেতু 168 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। 168 এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে ঠিকই, তখন কিন্তু এর বর্গমূল তখন 12 থাকবে না, তখন তার বর্গমূল হয়ে যাবে 13। তার মানে 13 বর্গ হচ্ছে 169। এর মানে হচ্ছে আমাদেরকে কমপক্ষে যোগ দিতে হবে একজন শূন্যকে, ঠিক আছে, কমপক্ষে একজন শূন্য যোগ দিলে শূন্যদলকে আমরা বর্গাকারে সাজাতে পারবো। ঠিক আছে, সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে, নতুন একটা চ্যাপ্টারের ভিডিও শুরু করব। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।